আজ হলো কাঠমান্ডুতে 2 নম্বর দিন। সকালবেলা স্নান করে আগে দর্শন করে এসেছি পশুপতিনাথকে। মন্দিরের সামনে হোটেল হওয়ার এটাই একটা বিশাল সুবিধে। হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে আজকে বেরিয়ে পড়লাম ভক্তপুর দরবার স্কোয়ারের উদ্দেশ্যে। এই দরবার স্কোয়ার নেপালের অন্যতম উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত। ভক্তপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই অত্যাশ্চর্য স্কোয়ারটি তার সুসংরক্ষিত স্থাপত্য, বিভিন্ন কাঠের নকশা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই স্কোয়ারে অসংখ্য মন্দির, প্রাসাদ এবং উঠোন রয়েছে, যা মল্ল রাজবংশের শৈল্পিক এবং স্থাপত্যিক উজ্জ্বলতা প্রদর্শন করে। আমরা যখন টিকিট কেটেছিলাম তখন আমাদেরকে একটি ছোট্ট ব্রোশিওর দেওয়া হয়েছিল, যেখানেতে বিভিন্ন মন্দির সম্পর্কে অল্প বিস্তর লেখা ছিল, কিন্তু এই স্কোয়ারটির সম্পর্কে ভালো করে জানার জন্য দরকার একজন গাইডের। সেজন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রবীণ ভাই, যিনি আমাদের সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন। And from the 8th century, this dynasty was started, and till to the 17th century. In the middle of 17th century, the dynasty was ended by the Saha Bangsha. So after that, the Saha Bangsha ruled for like several years, and you may know that during 2001, it was the black day for the Nepali people because the Saha Bangsha was not earthquake. यहाँ पे हत्याकांड हुआ था Saha Bangsha। মল্ল রাজবংশের সময় এখানে ভারতবর্ষের 4টি ধামের অনুকরণে এখানে 4টি মন্দির প্রতিষ্ঠাও করা হয়। এই দরবার স্কোয়ারের বিভিন্ন দরজা সিংহ এবং বিভিন্ন পৌরাণিক প্রাণীর মূর্তি দিয়ে সজ্জিত। মূল দরবার স্কোয়ারের পাশে রয়েছে দত্তাত্রেয় স্কোয়ারে দত্তাত্রেয় মন্দির এবং আরও বেশ কয়েকটি মঠ। এছাড়া বেলে পাথরের তৈরি কৃষ্ণের মূর্তি এবং বেলেপাথরে তৈরি বৎসল মন্দির সুন্দর একটি আকর্ষণ। अच्छा करने के लिए जब राजा के सपने में ही आ गए थे तुलजा भवानी आके, तो राजा ने बोला आप फिर से आइए यहाँ। ভক্তপুর দরবার স্কোয়ারের অন্যতম প্রধান আকর্ষণ হল 55টি জানলা বিশিষ্ট একটি প্রাসাদ, যা তার অনন্য কাঠের জানালা এবং সূক্ষ্ম খোদাইয়ের জন্য বিশেষভাবে পরিচিত। এই প্রাসাদটি আসলে একটি স্থাপত্যের মাস্টারপিস এবং এটি এখনকার মিউজিয়াম, যেখানে সবসময় প্রবেশ করতে দেওয়া হয় না। এরপর আমরা দেখে নিলাম দেবী সিদ্ধি লক্ষ্মীর মন্দির এবং ন্যাটাপোলা মন্দির। ন্যাটাপোলা কথাটির অর্থ হলো আমাদের 5টি উপাদান: বায়ু, জল, ভূমি, আগুন ও আকাশ। এই 5টি উপাদানের উপর ভিত্তি করে এই মন্দিরটি 5 তলা বিশিষ্ট। এই ভক্তপুর দরবার স্কোয়ারেই প্রথমে ছিল দেবী তালেজু ভবানীর মন্দির এবং কুমারী ঘর, যা বর্তমানে এখন কাঠমান্ডু দরবার স্কোয়ারে স্থানান্তরিত হয়েছে। এই দরবার স্কোয়ারের মধ্যে থাকা তালেজু ভবানী মন্দিরের সুন্দর সোনালী গেট এবং তার সোনালী কারুকার্য সত্যিই নেপালের সবথেকে সুন্দর প্রবেশপথগুলির মধ্যে একটি। এই মন্দিরের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ, কোনো রকম ফটো তোলা যায় না, তবুও আমরা 2-1টি ফটো তুলতে পেরেছিলাম। মন্দির সংলগ্ন একটি উঠোনে রয়েছে তখনকার দিনের রাজা রানীদের স্নানের জায়গা, যা বিভিন্ন সাপের ডিজাইন দিয়ে ঘেরা।
বিভিন্ন স্কোয়ার, মন্দির, ভবন ইত্যাদি দেখে আমরা ভক্তপুর দরবার স্কোয়ার দেখা শেষ করলাম। আসলে ভক্তপুর দরবার স্কোয়ার সত্যি ঐতিহাসিক স্থাপত্য অতিরিক্ত পরিমাণে বহন করছেন। এখানে বেশ কিছু বহু শতাব্দী পুরনো ভবন, বেশ কিছু স্থাপত্য অত্যন্ত বৈচিত্র্যময়। এছাড়া বিভিন্ন গেট, লায়ন্স গেট, গোল্ডেন গেট, রয়েছে মৃৎশিল্প স্কোয়ার, যা বিভিন্ন মাটির জিনিস বিক্রয়ের জন্য প্রসিদ্ধ। তাই নেপালের এই অঞ্চলটি আমাদের সবার সত্যিই খুব ভালো লেগেছিল। কাঠমান্ডু দরবার স্কোয়ার একটি বিদেশের হাতছানি ছিল, আর ভক্তপুর দরবার স্কোয়ারে ছিল নেপালের সেই ঐতিহাসিক স্থাপত্যের সময়কার একটা নিদর্শন। ভক্তপুর থেকে বেরিয়ে আমরা গেলাম প্রথমেই লাঞ্চ করতে। এত বড় স্কোয়ারটি পুরোপুরি ঘুরে দেখতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল সকলের। তাই আগে লাঞ্চ, তারপর ঘুরে নেব নাগরকোট এবং দোলেশ্বর মহাদেব মন্দির। আজকের লাঞ্চ ছিল বিভিন্ন রকমের। কারোর ছিল মোমো, কারোর ছিল চাউমিন, আবার কারোর ছিল চিকেন থালি, কেউ বা আবার ভেজ থালি। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম নাগরকোটের উদ্দেশ্যে। শুনেছি এখান থেকে নাকি খুব ভালোভাবে অন্নপূর্ণার পুরো রেঞ্জটা দেখা যায়। নাগরকোটেও থাকার ব্যবস্থা প্রচুর রয়েছে, কিন্তু আমাদের ইচ্ছাই ছিল কাঠমান্ডুতে থাকবো, তাও আবার মন্দিরের সামনে। সেই জন্য নাগরকোটে আর থাকার ব্যবস্থা কিছু করিনি। নাগরকোটে আমরা পেলাম একটা সাসপেনশন ব্রিজ। নেপালে এই রকম বহু সাসপেনশন ব্রিজ রয়েছে। নাগরকোটে এই ব্রিজটা দেখে আমাদের সকলের মন খুব ভালো হয়ে গেছিল। শুনেছি মুক্তিনাথের ওখানেও নাকি একটি সাসপেনশন ব্রিজ রয়েছে। দেখা যাক আমাদের সময়ের মতো করে আমরা গিয়ে পৌঁছে উঠতে পারি কিনা। নাগরকোট ভালো করে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম দোলেশ্বর মহাদেব মন্দির দেখার জন্য। মাঝখানে আমাদের প্ল্যানে ছিল সাঙ্গা মহাদেব মন্দির দেখব, কিন্তু সেটির অনেক উচ্চতা হওয়ার কারণে এবং অনেকগুলি সিঁড়ি উঠতে হবে বলে আমরা কেউ আর সেখানে যেতে পারিনি। আমরা চলে গেছিলাম দোলেশ্বর মহাদেব মন্দিরে, এবং আমাদের ড্রাইভার বারবার করে বলছিল তাড়াতাড়ি করতে, কারণ ওখানেতে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এবং সন্ধে হওয়ার পর মন্দির বন্ধ করে দেওয়া হয়, তখন বাইরে থেকে দর্শন করতে হয়। তো সেই কারণে আমরা সাঙ্গা মহাদেব মন্দির বাদ দিয়ে আমরা সকলেই দোলেশ্বর মহাদেব মন্দিরের দিকে রওনা হয়েছিলাম। এই মন্দিরের ইতিহাস ভারতবর্ষের কেদারনাথ মন্দিরের সাথে মিলে যায়। কেদারনাথ দেবতা শিবের দেহ হিসাবে বিবেচনা হয়, এবং এই দোলেশ্বর মহাদেবকে সেই ষাঁড়ের মাথা হিসাবে বিবেচনা করা হয়। অনেকে আবার পশুপতিনাথ মহাদেবকেও সেই কেদারনাথের ষাঁড়ের মাথা হিসাবে মনে করেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি নবগ্রহ স্তম্ভ, একটি গণেশ মন্দির, আর একটি দশভুজা কাত্যায়নী মন্দির। দোলেশ্বর মহাদেব দর্শন করে সারাদিনের ক্লান্তি শেষে এবার হোটেলে ফেরা, কিন্তু কালকেই বেরিয়ে যাওয়া পোখরার উদ্দেশ্যে। তাই জন্য আরেকবার শেষবারের জন্য এবারের মতো দেখে নেব পশুপতিনাথ মন্দিরকে এবং পশুপতিনাথকে। সেই জন্য আমরা সবাই মিলে আবার চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে আজকের এবারের শেষবারের মতো। দর্শন করে বাইরে এসে দেখি এখানে একটি বিশেষ যাত্রার আয়োজন চলছে, যা নবদুর্গা যাত্রা নামে পরিচিত। বিভিন্ন লোকেরা মুখোশ পরে নবদুর্গার এখানে পূজা করবেন, এবং সারা রাতব্যাপী এই পূজা চলবে মন্দির প্রাঙ্গণে, যেখানে বাইরের লোকেদের সেই হিসাবে